লেখক শঙ্কর চ্যাটার্জির সন্দেহের গভীরে। নার্সিংহোমের আয়ার কাজ থেকে যখন ছুটি পেল দীপা, তখন ঘড়িতে কাটায় কাটায় ৮টা। পাকা ১০ ঘন্টার ডিউটি। এই কটা টাকার ওপরই নির্ভর করে ওর আর ওর ছেলে দীপায়নের সারা মাসের খরচ। ছেলেকে নিয়ে দীপার জীবন, ভালোবাসা, স্বপ্ন সব কিছু। সারা জীবন জুড়ে শুধু দীপায়ন, নিজের ওপর কোনো দৃকপাত নেই। আয়ার কাজ সেরে দ্রুত পায়ে যায় শ্যামলীদির বাড়িতে। সেখানে আবার রান্নার কাজ। তারপর রাত ৯টার পর বাড়ি। চটপট হাত মুখ ধুয়ে নিজেদের রান্না। ১০টার পর দীপায়ন প্রাইভেট টিউশন নিয়ে বাড়ি ফেরে। এরপর মায়ে ছেলেতে খেতে বসা। ও এবার বিকম ফাইনাল দেবে। দীপার মনের আশা বিকমটা হয়ে গেলে এমকমটাও পড়ুক। তার জন্য না হয় আরও একটা রান্নার কাজ ধরবে। কেননা নার্সিংহোমের পয়সায় সংসার চালানো, তার উপর আছে লেখাপড়ার খরচ। এই ৪৫ বছর বয়সেও রোগা পাতলা দীপা এক নাগারে পরিশ্রম করে চলেছে। মাঝে মাঝে অবসাদ আসে, কিন্তু ছেলের কথা মনে পড়লেই অবসাদকে দু হাতে সরিয়ে কাজে বেরিয়ে পড়ে। দীপায়ন নামটা ওরই রাখা। দীপা আর অয়ন দুজনের জীবন মিলে ওই ফর্সা লম্বা ছিপছিপে একমাথা কোকড়ানো চুলের ছেলেটা দীপায়ন। ছোটবেলায় জ্ঞান হবার সাথে সাথেই ও আধো আধো স্বরে মাকে জিজ্ঞেস করত, আমার বাবা কই? সবার বাবা আছে। কতই বা বয়স তখন ওর, বড়জোর ৩ কি ৪। দীপা হেসে বলতো, অনেক দূরে গেছে, দেখবি যখন ফিরে আসবে কত খেলনা নিয়ে আসবে তোর জন্য। ছোট্ট শিশু মায়ের মুখের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে চলে। এখনো জেনে গেছে বাবা তার কোনো দিনই ফিরে আসবে না। সেই জন্যই মায়ের প্রতি টানটা আরও বাড়ে। সেই ছোট থেকে মা তাকে বুঝতে দেয়নি বাবার অভাব। এত বছরেও দীপ কোনো দিন দেখেনি মাকে বাবার জন্য লুকিয়ে কাঁদতে বা ভেঙে পড়তে। পাছে ওর কষ্ট হয়, কিন্তু ওর এখন যুবক মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে। মা বাবার কোনো পুরনো ছবি বা কোনো স্মৃতিচিহ্ন আজ পর্যন্ত দেখতে পাইনি। মাঝে মাঝে একটু ঘুরিয়ে প্রশ্ন করে, যাতে মায়ের মনে ব্যথা না লাগে। বাবার কোনো ছবি তোমার কাছে নেই? একটু দেখতাম। বাবার বা তোমার কোনো আত্মীয় নেই? ছোট থেকে দেখে আসছি তুমি আর আমি। দীপা হাসে, কেন রে? এর মধ্যেই আমি একঘেয়ে হয়ে গেলাম? ও জানে মা এড়িয়ে যাচ্ছে। ও বুঝে পায় না কেন এই এড়িয়ে যাওয়া। তবে কি মায়ের সেই জীবনে কোনো বিশেষ ঘটনা আছে যা জানাতে বা বলতে চায় না? মানুষের মনে সন্দেহের বীজ একবার ঢুকলে তা ছোট গাছ থেকে একেবারে মহিরুহু আকার ধারণ করে। বিশেষ করে ছোটদের কৌতূহল আরও বেশি। এতদিন ধরে দীপের মনে এত কৌতূহল ছিল না, হয়েছে কলেজে ঢোকার পর। ওরা যাদের বাড়িতে ভাড়া থাকে তার ছেলেও দীপের সাথে পড়ে। কলেজের ক্যান্টিনে নানা রকম কথার মাঝে হঠাৎ সেদিনেই প্রসঙ্গ উঠল। বাড়িওয়ালার ছেলে অভিক বলল, তোর মা তোর ৩ মাসের যখন বয়স তখন থেকে আমাদের বাড়িতে আছে। এর আগে তোরা তো বরানগরে থাকতিস। তোর বাবা মারা যাবার পর শ্বশুর বাড়িতে থাকতে না পেরে এই কল্যাণীতে এসে ওঠে। কেউ বাড়ি ভাড়া দেয়নি, বাবাকে অনেক অনুরোধ করে। তারপর তোর মা কল্যাণী নার্সিংহোমে নার্সের কাজে ঢোকে। এত কথা সত্যিও জানতো না, কিন্তু মাথা গরম হয়ে যায় অজিত বলে একটা বন্ধুর কথায়। হ্যাঁ রে, অভিক ওটা ওর সত্যি মা তো? যেমন কাগজে পড়ি অনেক বাচ্চাকে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিয়ে যায়, কেউ কেউ দয়া দেখিয়ে কুড়িয়ে মানুষ করে। কিছু বন্ধু ছদ্ম রাগ দেখিয়ে বলে, এই কি উল্টোপাল্টা বলছিস, ওর লজ্জা লাগবে না? বন্ধুদের মুখ টেপা চোরা হাসি। ওর চোখ এড়ালো না। সেই দিন থেকে ওর মনে জ্বলছে তুষের আগুন। সারা মন জুড়ে শুধু প্রশ্নমালা। আসল সত্যিটা কি? ও কি কারো অবৈধ সন্তান, না মায়ের যৌবনের অপরাধের কোনো চিহ্ন? কেন মা উত্তর এড়িয়ে যায়? সব জায়গায় শুধু মায়ের নাম। স্কুল থেকে কলেজ সর্বত্র দীপা মণ্ডল। কেন বাবার নামের জায়গায় স্বর্গীয় অয়ন মণ্ডল লেখা হয় না? কেন কোনো ছবি নেই বাবার?
না পরিচয়, না বাসস্থান। মনের মধ্যে সারবন্দি প্রশ্নগুলোকে নিয়ে দীপ কেমন যেন বিচলিত হয়ে পড়ে, কিন্তু মাকে প্রশ্ন করতে সাহসে কুলোয় না। মায়ের এতদিনের প্রতিনিয়ত সংগ্রাম চোখের সামনে ভেসে ওঠে। কত মায়েরা হেসে গল্প করে, ঘুরে বেড়ায়, কত ভালো ভালো শাড়ি গয়না পরে, আর তার মা যেন সন্ন্যাসিনী, শুধু তার সুখ আনন্দের জন্যই সর্বদা ব্যস্ত। তাই প্রশ্ন করতে গিয়েও পিছিয়ে আসে। যদি কষ্ট বা দুঃখ পায়, শুধু ভাবে ও কি এইসব প্রশ্নের কোনোদিন উত্তর খুঁজে পাবে, না সারা জীবনই এই রহস্য মনের মধ্যে রেখে বেঁচে থাকতে হবে। কখনো কখনো মনে তিক্ততা চলে আসে, ব্যবহারেও মাঝে মাঝে প্রকাশ পেয়ে যায়। দীপাও কিছুদিন ধরে ছেলের এই ভাবান্তর লক্ষ্য করেছে। বুঝতে পারে না কেন এই পরিবর্তন। আগে যেমন শিশু সুলভ ব্যবহার ছিল, সেখানে যেন একটা কালো আস্তরণ পড়েছে। বিকম পরীক্ষা ভালোভাবেই শেষ হয়ে গেল। সেদিন দীপার ছুটি। ঘরে বসে কথা বলতে বলতে দীপকে জিজ্ঞেস করে, তোর তো ভালোই রেজাল্ট হবে, এ আমি জানি, এরপর এমকমটা করবি তো? নিরাশ গলায় জবাব দেয়, ভাবছি আর পড়ব না, চাকরির চেষ্টা করব। দীপা নিজের কানকে বিশ্বাস করতে পারে না। এ কি বলছে তার দীপ? তোকে এখন থেকে চাকরির চেষ্টা করতে কে বলল? বারে, তোমার খাটনির পয়সায় কতদিন বসে খাবো? এবার থেকে তোমাকেও কিছু সাহায্য করা উচিত। দীপের যান্ত্রিক গলা। দীপা ক্রমশ অবাক হচ্ছে। হঠাৎ এই কথা মনে আসছে কি করে? দীপকে যেন কোনো কিছুতে ভর করেছে। আগে এসব কথা মনে আসা উচিত ছিল। একটা কে কোথাকার ছেলের জন্য কতদিন নিজের শরীরকে কষ্ট দেবে? কথাটা বলেই বুঝলো ভুল বলেছে। দীপাকে যেন কেউ অন্ধকার গর্তে ঠেলে ফেলে দিল। আমার ছেলে। দীপার মাথায় যেটা সবসময় থাকতো, সেটা যেন একটু নাড়া খেয়ে গেল। যার জন্য এত দিনের আত্মত্যাগ, শুধু একার প্রচেষ্টায় তাকে তিলে তিলে মানুষ করে তোলা। কত রকমের প্রলোভন, কত রকমের বাঁকা চোরা কথা, সব কিছু ছেড়ে যাকে বুকে করে এখানে চলে আসা, সে আজ বলে কিনা অপরের ছেলে। কে ঢোকালো এইসব মিথ্যে কথাগুলো ওর মনে? দীপের মনেও চলছে উথাল পাতাল। কথাগুলো মারাত্মক রকমের ভুল সে বলেছে, কিন্তু কথা এমন একটা জিনিস যা একবার বলা হয়ে যায়, হাজার চেষ্টাতেও ফিরিয়ে নেওয়া যায় না। দীপা আস্তে আস্তে ঘর থেকে মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। নার্সিংহোমের ছুটি বলে অনেক যত্ন করে ছেলের জন্য মাংস রেঁধেছিল। রান্নাঘরে এসে জানলার কাছে দাঁড়ালো। মনে পড়ে যাচ্ছে কত পুরনো কথা, কত সুখ দুঃখের স্মৃতি। কতদিন বাদে নিজের অজান্তেই চোখ দুটো দিয়ে জল নামলো। বুকের ভেতর এক চাপা কান্না ঘোরাফেরা করছে। নিজের জ্ঞান হওয়া থেকে বাবার মদ খেয়ে মায়ের ওপর অত্যাচার দেখেছে, ভয়ে সিটিয়ে থাকতো। মাকে লোকের বাড়ি কাজ করে সংসার চালাতে হতো, বাবা সারাদিন টোটো কোম্পানি। দীপাকেও মা লেখাপড়া শেখাচ্ছিল, যাতে করে নরক থেকেও উদ্ধার পায়। অয়নদের বাড়ি মা কাজ করত। ও তখন ক্লাস 8-এ পড়ে। দেখতে শুনতেও ভালো ছিল। মা অয়নকে অনুরোধ করেছিল মেয়েকে যদি একটু পড়ায়। অয়ন তখন সবে বিএ পাশ করে বিটি পড়ছে, স্কুলে শিক্ষকতা করার উদ্দেশ্যে। ওর বিধবা মায়ের স্বপ্ন ছেলে বড় শিক্ষক হবে, সবাই সম্মান করবে। অয়ন ভার নিল ওকে পড়াবার। মায়ের সঙ্গে ওদের বাড়ি যেত। পড়ার জন্য পয়সা দিত না বলে দীপা নিজে থেকেই ওদের বাড়ির অনেক টুকটাক কাজ করে দিত। এইভাবেই কখন যেন দুজনেই দুজনের মনের কাছে চলে এসেছিল। মা পিছন থেকে দীপের ডাকে বাস্তবে ফিরে এলো। কোনো সাড়া না দিয়ে চুপ করে রইল। কান্নাটা রোখার চেষ্টা করছে। তোমাকে ওইসব কথা বলা আমার উচিত হয়নি। কি যে মাথার মধ্যে হয়ে গেল, প্লিজ ক্ষমা করে দাও আমার লক্ষ্মী মা। ওর কণ্ঠে অনুশোচনার ছাপ। দীপা আবার মনটাকে টানতে টানতে বর্তমানে নিয়ে এলো। শাড়ির আঁচল দিয়ে লুকিয়ে চোখের জল মুছে নিল। পিছন দিক থেকে দীপ ওর মাকে জড়িয়ে ধরল। আমার ওপর রাগ করো না, এই কান মুলছি।
সেই আগের ছেলে ফিরে এসেছে দীপার কাছে। কতক্ষণ রাগ করবে? ওই তোর প্রাণ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তো ওই দীপায়ন। ওর দিকে ফিরল। হয়েছে হয়েছে, যা দিকিনি, চটপট স্নান সেরে আয়। ভাত মাংস ঠান্ডা হয়ে যাবে। মুখে হাসির প্রলেপ। দীপা একবার ভাবল পুরনো ঘটনাটা ছেলেকে বলে, যাতে ওর মনের সন্দেহ কেটে যায়। পরে চিন্তা করলো, এই মুহূর্তে সব শুনে ও যদি তাকে মা বলে না মানতে পারে, তাহলে সেই যন্ত্রণা দীপা সহ্য করতে পারবে না। তার থেকে ওকে আগে জানতে হবে হঠাৎ কেন পুরনো কাসুন্দি ও জানতে চাইছে, কে ওর মনে এই সব কথা ঢোকাচ্ছে। দীপা যতদূর জানে সেই সময়কার কেউই বেঁচে নেই, শুধু ও ছাড়া। তবে আচমকা মনে পড়ে বাড়িওয়ালা রমেশবাবু কিছুটা জানে। বাড়ি ভাড়া নেবার সময় কিছু কথা বলতে হয়েছিল, তাও তো এমন কিছু জানে না যে ছেলের মনে কৌতূহল জাগবে। কোনো প্রশ্নেরই জুৎসই উত্তর খুঁজে পেল না। এরপর মাসখানেক দিব্যি কাটল। দীপ কয়েকটা টিউশানি ধরলো। এই প্রসঙ্গ নিয়েও কোনো কথা তোলেনি। রেজাল্ট বেরোলো। আশাতীত রেজাল্ট করলো দীপ। দীপা অনেক দিন বাদে একটু খুশির হাসি হাসলো। নার্সিংহোমে সবাইকে মিষ্টি খাওয়ালো। ওর আশা এবার ছেলে এম.কম পড়বে, তারপর বাবার মতো শিক্ষকতার লাইনে যাবে। তখন বড় মুখ করে বলবে, দেখো অয়ন, তোমার ছেলে তোমার পথেই গেছে, কিন্তু মানুষের সব আশাই যদি পূরণ হতো, তাহলে আমার গল্পটাও এখানেই শেষ হয়ে যেত। সেদিনটা ছিল শনিবার। রাত্রে একসঙ্গে খেতে বসেছে। দীপা লক্ষ্য করল ছেলের মুখটা বেশ গম্ভীর। মাথা নিচু করে রুটি চিবিয়ে চলেছে। মনে মনে যে কিছু চিন্তা করছে সেটা দীপা ভালো মতোই বুঝতে পারছে। তুই কিছু ভাবছিস? আলতো করে প্রশ্ন। কোনো জবাব পায় না। ফের বলে, এম.কমের জন্য কবে ভর্তি হবি? একটু আগে বলিস। টাকা করে জোগাড় করতে হবে। এক টুকরো রুটি ছিঁড়ে মায়ের দিকে তাকালো। আগেই বলেছি আমি আর পড়ব না। সে তো কথার কথা, বাবার স্বপ্নটা পূরণ করতে হবে। এই কথাটা শুনেই দীপ থালায় হাত থেকে ছুঁড়ে রুটিটা ফেললো। কে বাবা? কোথায় বাবা? কার বাবা? যার কথা জানতে চাইলে তুমি কথা ঘোরাও, যাকে কেমন দেখতে জানলাম না, যার কোথায় জন্ম, কোথায় বাড়ি, তার কেউ আত্মীয় স্বজন আছে কিনা? তোমারই বা আত্মীয় স্বজন কোথায়? সবই ধোয়া। ধোয়ার আবার স্বপ্ন পূরণ। সেদিনের পুনরাবৃত্তি ঘটল একটু বেশি আকারে। দীপা কিন্তু মেজাজ হারালো না। শান্ত গলায় বলল, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তা বলে কি সে ছিল না? যদি সবই ধোয়া হয়, তুই তাহলে এলি কোত্থেকে? আকাশ থেকে পড়লি? সেটাই তো আমাদের প্রশ্ন। আমি এলাম কোথা থেকে? আমাদের? আমরা আবার কারা? ভুরু কুচকালো দীপা। বেশ উচ্চ স্বরে দীপ বলে ওঠে, আমরা মানে সুরুচির বাবা মা। বিষম খেলো দীপা। নতুন একটা নাম ওর কানে ঢুকলো, সুরুচি। এ আবার কোনজন? খাবার থালা পড়েই আছে মা ছেলের মাঝখানে। সুরুচি? সে আবার কে? পরিষ্কার গলায় বলল দীপ, আমি সুরুচিকে ভালোবাসি, ওকে আমি পড়াই। ওর বাবা মা আমাদের সম্পর্কের ব্যাপারটা জানে, কিন্তু আমাদের সম্পর্কটা ভেঙে যাবে শুধু তোমাদের অন্ধকারের সম্পর্কের জন্য। কে যেন দীপার গালে ঠাস করে এক চড় কষালো। ওর মনে হচ্ছে পায়ের তলার মাটি ধীরে ধীরে সরছে, তবুও চেষ্টা করছে দাঁড়িয়ে থাকার। হ্যাঁ রে, তোর এইটুকু বয়স, এখন কোথায় ভবিষ্যতের কথা ভেবে লেখাপড়ায় মন দিবি? সেই সব ছেড়ে মাঝপথেই মাকে থামিয়ে দেয় ছেলে। আর আমাকে বাচ্চা সাজিয়ে রেখো না তো। এক্ষুনি তো আর আমি বিয়ের পিঁড়িতে গিয়ে পড়ছি না। ওর বাবা মা চায় আমি যেন ওদের ব্যবসায় এখনই যোগ দিই, কেননা সুরুচি ওদের একমাত্র সন্তান। পরে সবকিছুই আমাকে সামলাতে হবে। এতখানি ভবিষ্যৎ ভেবে ফেলেছে তার ছেলে। আরও ভাবছে দীপ এখনো সেই ছোট্টটি আছে। দীপ একটু দম নিয়ে বলতে থাকে, তুমি নিশ্চয়ই আমার সুখ শান্তি চাও। কি বলছে ও? কোন মা তার সন্তানের সুখ শান্তির বাধা স্বরূপ হতে পারে? তাহলে তো সে মা নামের কলঙ্ক।
কাল তুমি আমার সঙ্গে ওদের বাড়ি গিয়ে তোমার পাস্ট হিস্ট্রিটা বলে আসবে। তারপর ওরা ডিসিশন নেবে আগামী দিনে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে কিনা। দ্যাটস অল। আধ খাওয়া অবস্থায় থালায় জল ঢেলে নিজের ঘরে চলে যায় দীপ, যেন হাকিম তার হুকুম আসামিকে শুনিয়ে দিয়ে গেল। বোবা নিথর অভাগিনী মা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, চোখের জলটুকুও শুকিয়ে গেছে। কিরকম যেন অসহায় লাগছে নিজেকে। মনে হচ্ছে এই কয়েক মিনিটে বয়সটা লাফিয়ে অনেক বেড়ে গেছে। ছেলের প্রতিটি বাক্য যেন গরম শিশে হয়ে কান দুটোকে পুড়িয়ে দিয়েছে। চারপাশ কেমন দুলছে, ভূমিকম্প হচ্ছে নাকি? এতদিনের স্বার্থ ত্যাগ, আত্মত্যাগ, পরিশ্রম, চেষ্টা, কষ্ট করা সবই বৃথা। এখন ছেলের সুখ শান্তির জন্য এক অচেনা অজানা বাড়িতে গিয়ে তার জীবনের ইতিহাস শোনাতে হবে। তারপর তারা মিলেমিশে বসে ঠিক করবে দীপার সঙ্গে সম্পর্ক রাখা যাবে কিনা। কান্নাটাও আসছে না। অবশ্য চোখের জল মোছানোর কেউ না থাকলে কাদাও বৃথা। কতক্ষণ রান্নাঘরের মেঝেতে চুপ করে বসেছিল খেয়াল নেই। এক সময় সম্বিত ফিরল। ছেলের ঘরের দিকে তাকিয়ে দেখল ঘর অন্ধকার। তার মানে ও শুয়ে পড়েছে। ধীরে ধীরে উঠে এঁটো আধ খাওয়া খাবারগুলো বাস্কেটে ফেলে হাত ধুয়ে নিজের ছোট্ট ঘরটায় এলো। দরজা বন্ধ করে টেবিল ল্যাম্পটা জ্বালালো। ঘড়িতে দেখলো 11:15। সারা পাড়া নিশ্চুপ হতে শুরু করেছে। খাটের নিচ থেকে একটা বাক্স বার করলো দীপা, চাবি দিয়ে খুলল। অতি সাবধানে একটা রংচটা ছবি বার করলো, যেন 7 রাজার ধন মানিক। চেয়ারে এসে অবসাদগ্রস্ত দীপা বসলো। কাপা হাতে অয়নের ছবিটা চোখের সামনে তুলে ধরে কান্না ভেজা গলায় বলল, আমি হেরে গেলাম গো। জানি না তুমি শুনতে পাচ্ছ কি না। তুমি কি বলো, একজন অচেনা লোকের বাড়ি গিয়ে আমাদের অসফল সম্পর্কের কথা বলা কি ভালো, যা আজ পর্যন্ত বাইরের কাউকে বলিনি? শুধু জানতো আমাদের দুজনের মায়েরা। নিজের মনেই কথা বলে চলল। আমি সারা জীবন কি পেলাম বলো তো? স্নেহ, মমতা, ভালোবাসা, সেবা। একটুও কি আমার কারো কাছে কিছু পাওনা ছিল না? বুকের মধ্যে একটা হাহাকার উঠছে। কয়েক মিনিট চোখ বন্ধ করে বসে রইল, যেন মন দিয়ে কারো কথা শুনছে। তারপর চোখ খুলে বলল, ঠিক বলেছ তুমি। তোমার ছেলেকে লিখে সব কথা জানিয়ে দিই। এরপর তাদের বিচার। মা হিসেবে আমাকে মানা যাবে কি না। ড্রয়ার থেকে লেখার কাগজ আর পেন বার করলো। তারপর লিখতে শুরু করলো তার না বলা জীবনের কাহিনী। পেনটা হাতে নিয়ে এক মুহূর্ত ভাবল। বোধহয় কথাগুলো সাজিয়ে নিল দীপা। তারপর শুরু করলো, স্নেহের দ্বীপ। কয়েকবারই যে প্রশ্নের উত্তর চেয়েছিস, দিতে পারিনি। কেননা ভেবেছিলাম সব শোনার পর যদি আমাকে মা বলে মেনে নিতে না পারিস, সেই হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। কিন্তু আজকে তোর শেষ কথাগুলো শোনার পর নতুন করে আর হারানোর কিছু নেই। তাই ভাবলাম তোর সুখের ভবিষ্যতের কথা ভেবে আমার এটাও করা উচিত। যে কথা এত বছর ধরে মনের মধ্যে একটা চাবি হারানোর বাক্সের ভেতর রেখে দিয়েছিলাম, তোর আগামী দিনের কথা চিন্তা করে সেই তালাবন্ধ বাক্সটা ভেঙে ফেললাম। সব শুনে বা পড়ে আমার সম্বন্ধে বিচারের ভার তোদের হাতে তুলে দিলাম। সবাইয়ের সামনে তোকে সাক্ষী রেখে এত কথা বলা সম্ভব নয় বলেই লেখার মাধ্যমেই জানাচ্ছি। দীপা একটানে কথাগুলো লিখে থামল। চোখের সামনে সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো পরপর ছবিগুলো জীবন্ত হয়ে ফুটে উঠতে শুরু করলো। কাগজের ওপর আবার কালির আঁচড় পড়ল। আমি খুব গরিব ঘরের মেয়ে। বাবা ছিল মাতাল, মদ গিলে গিলে লিভারটাকে পচিয়ে মারা গেল। আমার মা তোদের বাড়িতেই কাজ করত। প্রত্যেক মায়ের যে ইচ্ছে থাকে আমার মায়েরও ছিল। চেষ্টা করেছিল মেয়েকে লেখাপড়া শেখাতে, তাই তোর বাবার মানে অয়ন ওর কাছে পড়াতে পাঠিয়েছিল। সেই সূত্র ধরেই আমাদের মধ্যে ভালোবাসা হয়, যেমন তোর জীবনেও এসেছে। আমি যেমন বিধবা মায়ের একমাত্র সন্তান, তেমনি তোর বাবাও। তোর বাবা অসম্ভব মেধাবী ছাত্র ছিল। নামজাদা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেল।
আমার মা তোদের বাড়িতে রান্নার কাজ করত। যেহেতু বিনা পয়সায় পড়াতো, বারণ করা সত্ত্বেও তোর বাবার টুকিটাকি কাজ করে দিতুম। এইভাবেই কখন জানি না আমরা দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেছিলাম। বিচার করিনি এর ফল আগামী দিনে ভালো নাও হতে পারে। এক মুহূর্ত থেমেও ভাবলো, চিঠিটা কি অনর্থক দীর্ঘ হয়ে যাচ্ছে? তোর ঠাকুমা একদিন নিজের সইয়ের মেয়ের সাথে তোর বাবার বিয়ের কথা পাকা করে এলো। কথাটা শুনে অয়ন গম্ভীর হয়ে গেল। এখন যেমন তুই মায়ের মুখের ওপর অক্লেশে ভালোবাসার কথা বলে দিতে পারলি, সেই সময় এই কথাগুলো বলতে গেলে একটু থমকাতে হতো। কিছুদিন নিজের মনের সঙ্গে যুদ্ধ করে একদিনও নিজের মাকে আমার কথা বলল। সেদিনই আমি আর আমার মা জানতে পারলাম তোর বাবার বিয়ের কথা। তোর ঠাকুমা কিছুতেই মেনে নিতে পারল না আমাদের সম্পর্ক। সত্যি এই রকম বিয়ে মেনে নেওয়া কোনো মতে কারো পক্ষে সম্ভব নয়, তাও 25-30 বছর আগে। সঙ্গে সঙ্গে পত্রপাঠ আমাদের কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হলো। সেই সময় অয়নের মুখটা আজও মনে পড়ে। অত বড় গাম্ভীর্যে ভরা ছেলেটা আমার হাত দুটো জড়িয়ে বাচ্চার মতো ভেউ ভেউ করে কেঁদে ফেলেছিল। তখন শারীরিক থেকে মানসিক ভালোবাসার বেশি প্রাধান্য ছিল, তাই বিয়েগুলো সব না হলেও বেশিরভাগ টিকে থাকতো। ওর মা মাথায় হাত দিয়ে দিব্যি নিল, যদি সইয়ের মেয়েকে বিয়ে না করে তাহলে যেন মায়ের মরা মুখ দেখে। ওটাই সব থেকে বড় দিব্যি। তোর বাবার অবস্থা হলো দিশেহারার মতো। অত বিচক্ষণ ছেলেও ভেবে ঠিক করতে পারছে না কি করবে। মাকে রাখবে না আমাকে? ভেতর ভেতর দগ্ধ হওয়া ওই মানুষটাকে আর দেখতে পারলাম না। একদিন স্কুল যাবার পথে দেখা করলাম। এই কয়েকদিনে কি চেহারা হয়েছে লোকটার! চোখ মুখ বসে গেছে। ওকে বোঝালাম, শিক্ষকতার কথা মাথায় রেখে মায়ের কথা মেনে নাও, না হলে তোমারই বদনাম হবে। কেননা তুমি শিক্ষকতার লাইনে আছো। এক নাগাড়ে লিখতে গিয়ে হাতটা টনটন করছে। তাছাড়া এই মুহূর্তে মানসিকভাবেও বিপর্যস্ত, তবু লিখে চলে। তোমার কি হবে? অয়নের মুখে অসহায়তা। আমাকে ভুলে যাও, দেখবে কিছুদিন বাদে নতুন বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দীপার গলায় দৃঢ়তা। অয়ন অবাক হয়, তারপর মাথা নিচু করে চলে যায়। দীপার মনটা ভেঙে দুমড়ে মুচড়ে যায়, তবু মুখে প্রকাশ করে না। এর দিন 20 বাদে অয়নের বিয়ে হয়ে গেল ওর মায়ের সইয়ের মেয়ে তনুশ্রীর সাথে। তারপর থেকে কোনো দিন সে ওই বাড়ি মুখো হয়নি। কেননা ও জানতো ওর সঙ্গে দেখা হলেই অয়ন ভেঙে পড়বে। এর মাস 7 বাদে দীপার মা মারা গেল। বোধহয় মেয়ের কথা ভেবেই পুরো একা হয়ে পড়ল। লেখাপড়া আগেই বন্ধ হয়ে গিয়েছিল। চিন্তায় পড়ল কিভাবে দিন চলবে। তার ওপর দেখতে ভালো হওয়ার সুবাদে অনেকের চোখ পড়ল। পাড়ার একটা বাড়িতে রাত দিনের কাজে ঢুকে পড়ল। এক বয়স্ক দম্পতির দেখাশোনা করতে হবে, থাকতেও তারা দেবে। নিজের অস্তিত্ব বাঁচাতে এই সুযোগ হাতছাড়া করেনি। এর মধ্যে একজনের মুখে খবর পেল অয়নের ছেলে হয়েছে। এই সব খবর আর মনকে বেশি নাড়া দেয় না। কেমন দিনকে দিন যন্ত্রবৎ হয়ে যাচ্ছে দীপা। কিন্তু একটা খবর ওর মন প্রাণকে একেবারে নাড়িয়ে দিয়ে গেল, যার জন্যেও প্রস্তুত ছিল না। তনুশ্রীর মা হঠাৎ মারা গেল। ওরও 7 কুলে কেউ নেই। ভাইয়ের সংসারে ওর মা থাকতো, অয়ন। বউ 2 মাসের বাচ্চা নিয়ে গেল। শ্রাদ্ধের কাজকর্ম সেরে বাড়ি ফেরার সময় বাস দুর্ঘটনায় দুজনেই মারা গেল। অলৌকিকভাবে বেঁচে গেল ওই 2 মাসের বাচ্চাটা। এই খবর পেয়ে দীপা বসে থাকতে পারল না। ওর মাথায় চিন্তা ঢুকলো, ওই দুধের শিশুটাকে নিয়ে ওই বয়স্কা মহিলা কি করবে? একেই পুত্র শোক। ওদের বাড়ি এসে ওর চিন্তা বাস্তবে পরিণত হলো। দেখল অথর্ব মাসিমা ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে নাস্তানাবুদ হচ্ছে, রাগে দুঃখে চেঁচাচ্ছে, সবাই মরল, তুই বা রইলি কেন? কে দেখবে? দীপা জোর গলায় বলল, আমি দেখব। তুই? কয়েকদিন বাদে বিয়ে হবে। বাচ্চা তোর সাথে থাকলে বিয়ে হবে ভেবেছিস? মুখ ঝামটে ওঠে।
আপনার পা ছুঁয়ে কথা দিচ্ছি, বিয়ে কোনো দিন করব না। আমার জীবনে শুধু থাকবে আপনার নাতি, আমি মানুষ করব। অয়নের মা অবাক চোখে তাকিয়ে থাকে, বোধহয় বিশ্বাস করতে পারছে না। যাকে একদিন বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এই বিপদের দিনে কোনো আত্মীয় স্বজন মুখ পর্যন্ত দেখায়নি, আর সেই মেয়েটা এসে বলে কি না। কিন্তু যখন পাড়ার লোকের সামনে লিখিতভাবে দায়িত্ব নেয়, তখন বৃদ্ধার চোখে জল দেখতে পেয়েছিল দীপা। সেই কাগজের একটা কপি সযত্নে আজও বাক্সে রেখে দিয়েছে দীপা। কি জানি কোনোদিন কেউ ছেলে চুরির দায়ে ফেলে দেয় তাকে? যা পোড়া কপালোর। বেশ কয়েক পাতা লেখা হয়ে গেছে, তার জীবনের কথা শেষের দিকেই চলে এসেছে। আর কয়েকটা লাইন: তোকে নিয়ে বরাহনগর পরের দিনই ছাড়লাম, পাড়ি দিলাম এক অজানা জীবনের উদ্দেশ্যে, কল্যাণীতে এসে উঠলাম। এরপর থেকে তোকে নতুন নাম, নতুন পরিচয় দিলাম। তোর ঠাকুমা ছেলে বউয়ের ওই শোক সহ্য করতে পারল না। তোর যখন 7 মাস বয়স, ঠাকুমা মারা গেল। ভাড়া বাড়িতে থাকতো, বাড়িওয়ালাকে ঠিকানা দিয়েছিলাম, সেই জানালো খবরটা। তোর বাবার স্কুল থেকে যে টাকাটা পেয়েছিল তাতেই তোর ঠাকুমার চলতো। ঘড়ির দিকে একবার তাকালো, 11:30 বেজে গেছে। এবার চোখটা টনটন করছে। এত লেখার অভ্যেস অনেকদিন নেই। তোকে নিয়ে গিয়ে কাজকর্ম করে ফিরে এলাম। কল্যাণী নার্সিংহোমে আয়ার কাজ নিতে হলো। কিভাবে তোকে নিয়ে গিয়ে যে আয়ার কাজ করতাম তার লিখে পাতা ভরাবো না। আর বিশেষ কিছু বলার নেই। সত্যি কথাই এই যে আমি তোর গর্ভধারিণী মা নই রে। মনে করিস তোর আজ পর্যন্ত জীবনের একজন বিনা পয়সার আয়া ছিলাম। এরপর বিচারের ভার তোর, আর তোর নতুন সম্পর্কের হবু পরম আত্মীয়দের। শেষ বিচার করে রায় দিস। চিঠির সাথে তোর বাবার ছবি আর তোর ঠাকুমা আর কয়েকজনের সই আছে। তোকে দত্তক নেবার কাগজ। এখন শুনছি অনেক নিয়ম হয়েছে, ভালো থাকিস। এবার মনে হচ্ছে আমার একটু বিশ্রামের প্রয়োজন। ইতি, তোর আয়া। চিঠিটা টেবিলের ওপর রেখে তার ওপর ফটো আর কাগজটা রেখে দিল। চিন্তায় ঘুমের ব্যাঘাত হচ্ছিল বলে নার্সিংহোমে ডাক্তারকে বলে কয়েক পাতা ঘুমের বড়ি এনে রেখেছিল। একটা একটা করে সব কটা বার করলো। জলের বোতলটা নিল। শেষবারের মতো ঘরে টাঙানো ছেলেকে কোলে নেওয়ার ছবিটার দিকে দেখল। এবার মুখে ঘুমের বড়িগুলোকে ফেলে দীপা ঘুমোবে। অনেক বছর শান্তিতে ঘুমোই নিও। এই সময়ে দরজা ধাক্কার শব্দে চমকে উঠল। দীপের গলা পেল, তুমি কি আলো জেলে শুয়ে পড়েছ? তাড়াতাড়ি চিঠি সমেত বড়িগুলোকে ড্রয়ারের ভেতর ঢুকিয়ে রাখল। তবে কি এখনো ছেলের সব কথা তাকে শোনানো হয়নি? আরও কিছু বাকি আছে নাকি? হে ঠাকুর, ওর মুখ দিয়ে আরও শক্ত কথা শুনিও না। ওর প্রতি বিদ্বেষ নিয়ে যেন মরতে না হয়। দরজা খোলার আগে দেখল ঘড়িতে 12টা বাজছে। দরজার একটা পাল্লা খুলে নরম গলায় বলল, কি হলো, এত রাত্রে ঘুম থেকে উঠে এলি কেন? দীপ মাকে সরিয়ে ঘরে ঢুকল। চারিদিকে এক পলক তাকিয়ে টেবিলের ওপর খোলা পেনটা দেখতে পেল। টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এত রাতে কি লিখছিলে? কি বলবে দীপা? সুইসাইড নোট? কিরকম একটা সন্দেহ জাগলো দীপের মনে। এক টানে ড্রয়ারটা খুলে সব কিছু দেখতে পেল। দীপা এগিয়ে আসার আগেই ও লেখাটা পড়তে শুরু করেছে। এক নিঃশ্বাসে পড়ে ফেলে মায়ের দিকে তাকালো। পুতুলের মতো দাঁড়িয়ে রইল দীপা। বাবার ছবিটা হাতে করে এগিয়ে এলো মায়ের সামনে। তুমি অনেক কথা লিখেছ, কিন্তু আজ বিশ্বাস করলাম আমরা দুজন ছাড়া এই পৃথিবীতে আরও একজন আমাদের জীবনে পরোক্ষভাবে রয়েছে। দীপা ওর কথার মাথামুন্ডু বুঝতে পারছে না। হ্যাঁ, বাবা, যে এখনো তোমাকে ভালোবাসে। তোমার জন্যই আজ তাকে দেখতে পেলাম, সেই মুখ যা ছবিতে দেখেছি। কাঁচা ঘুম ভাঙিয়ে বলল, তোর মায়ের বড় বিপদ, শিগগির যা।
দীপার গায়ে কাটা দিল। ভয় না আনন্দে বুঝতে পারল না। এর পরের ঘটনার জন্য দীপা মোটেই প্রস্তুত ছিল না। ওর দুটো হাত ধরে বাচ্চা ছেলের মতো ভেউ ভেউ করে কেঁদে উঠল দীপ। দীপার মনে জেগে উঠল অয়নের সেই কান্নার দৃশ্য। ঠিক একই রকম ভাবে কেঁদেছিল সে দীপার হাত জড়িয়ে। কাঁদতে কাঁদতে বলে চলে দীপ, রহস্য জানতে গিয়ে ভাবিনি তুমিই আমার জীবন থেকে রহস্যের অন্তরালে চলে যাচ্ছিলে। তুমি আমার বানানো কথায় যে এতটা আঘাত পাবে স্বপ্নেও ভাবিনি। এসব কি শুনছেও? আবার কি ভুল শুনছে? আজ সব জেনে বলছি, রক্তের থেকেও বড় সম্পর্ক আত্মার বা মনের সম্পর্ক। কান্না রুখতে চেষ্টা করছে দীপ। মাঝে মাঝে দেখতাম খাটের তলায় ওই তালা বন্ধ বাক্সটা খুলে তুমি কি দেখো। জিজ্ঞেস করলে এড়িয়ে যেতে। একদিন নিজের ভুলে চাবি ফেলে রেখে চলে গিয়েছিলে। সেই সুযোগে দেখেছিলাম ওই ছবি আর দত্তক নেওয়া কাগজটা। ওটা যে আমার বাবা এটা বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু পুরো ঘটনাটা জানার জন্য জেদ চেপেছিল। তাই ছেলে মানুষের মতো বুদ্ধি খাটিয়ে গল্প বানিয়ে এই কাণ্ড করেছি। নিচু হয়ে পা দুটো জড়িয়ে ধরে, ক্ষমা করো মা, একটু আসতে দেরি হলে আমি সারা জীবন কি করতাম মা। প্রতিটি কথা দীপার কানে ঢুকে চোখ দুটো ভিজিয়ে দিয়ে চলেছে। ছেলেকে পরম স্নেহে বুকে টেনে নেয়। তোর কোনো দোষ নেই, আমারই তোকে বলা উচিত ছিল। আসলে ভেবেছিলাম এইসব জেনে বাবার সম্বন্ধে যদি কিছু ভাবিস। এবার দীপ মায়ের চোখের জল যত্ন করে মুছিয়ে দেয়। জানি না মা, আমার গর্ভধারিণী মা কেমন ছিল, কিন্তু আমার বিশ্বাস সেও বোধহয় তোমার মতো এতখানি আত্মত্যাগ করে ভালোবাসতে পারতো না। ঠিক আছে সোনা, আর কান্না নয়, এবার শুতে যা, অনেক রাত্রির হলো। তুমিও চলো আমার সঙ্গে। ওর মন থেকে মা হারানোর ভয় বোধহয় এখনো যায়নি। দীপা অল্প হেসে বলে, কালকে আবার সুরুচিদের বাড়ি যেতে হবে তো। কে সুরুচি? দীপের পরক্ষণেই মনে পড়াতে হেসে উঠল। ও বানানো গল্পের সুরুচি। দেখো মা, তোমার ছেলে আজ কথা দিল আমার জীবনের সব কিছু আমার থেকে তুমি ভালো বোঝো। এসব ব্যাপারে তোমার সিদ্ধান্তই শেষ কথা। একটু আগেই যে অভাগী মেয়েটা হতাশায় নিজের মৃত্যুকে ডেকে আনছিল, তারই বুকে এখন যেন 100 হাতির জোর। ঠিক আছে চল, আমি টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে আসছি। ল্যাম্পটা অফ করতে গিয়ে টেবিলের ওপর পড়ে থাকা অয়নের ছবিটা চোখে পড়ল। ওর দিকেই তাকিয়ে আছে একদৃষ্টে সে, মুখে যেন তৃপ্তির হাসি। দীপার মনে হলো যেন হেসে বলছে, তুমি কখনোই হেরে যেতে পারো না দীপা। তাহলে পৃথিবী থেকে ভালোবাসা, স্নেহ, মমতা, ত্যাগ কথাগুলোই উঠে যেত। আর তাছাড়া তোমাকে আমি কোনো মতে হেরে যেতে দেব না। সব সময় জানবে আমি তোমাদের পাশে আছি। সেই জন্যই এত বছর ধরে একই আবর্তে ঘুরে যাচ্ছি, মুক্তি পাচ্ছি না। মন ভরা সন্তুষ্টি নিয়ে ছেলের ঘরের দিকে চলল। একটা অন্যরকম ভালোবাসার অনুভূতি সারা মন জুড়ে ছড়িয়ে যাচ্ছে। সেই স্বর্গীয় ভালোবাসার সুগন্ধ নিতে নিতে আবার শুরু হবে জীবনের বাকি পথ চলা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।